আমরা তড়িতের স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কুলম্বের সূত্রগুলো পড়েছিলাম। আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ তড়িৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা কী দিয়েছিলাম না, চার্জ একটা জায়গায় ফর্ম করেছে অ্যান্ড সেই চার্জটা কোনো ডিসপ্লেসমেন্ট ঘটছে না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কি দেখব না, চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখন আগেই বলেছি, দেখো আগের ক্লাসেই আমরা বলেছি, মানে আমার আগের যে ভিডিও সেখানেই বলেছি, চার্জ বলতে আমরা মূলত কাকে বলছি, ইলেকট্রনকে বোঝাচ্ছি। তাহলে এখানে খুব সিম্পলভাবে যদি বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলা হয় না, ফ্লো অফ চার্জ, অর্থাৎ চার্জের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, অর্থাৎ এই যে বয়ে যাওয়া, সেটাকেই আমরা বলছি কি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। খুব সহজভাবে যদি আমরা ভাবি, ধরে নাও এটা হচ্ছে একটা জলের পাইপ। এখন এই জলের পাইপের মধ্যে দিয়ে যদি জল প্রবাহিত হয় তাহলে আমরা কি বলি, জলের প্রবাহ, তাই না? ধরো জল যাচ্ছে। এখন এই জলের পরিবর্তে আমি যদি ভেবে নিই এই পাইপের মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যাচ্ছে এ থেকে বি পয়েন্টের দিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এই যে ঘটনাটা এটাকেই আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। কারণটা কি, কারণ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ইলেকট্রন যাচ্ছে, কে যাচ্ছে, চার্জ যাচ্ছে, এই চার্জ যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন দেখো জলের প্রবাহে, তাহলে জল প্রবাহের হার আমরা পেয়েছি, তাহলে এই চার্জের প্রবাহের ক্ষেত্রেও আমরা চার্জের প্রবাহের হার পাবো, এবং যেটাকেই আমরা বলছি প্রবাহ মাত্রা, যেটাকে বলছি কি প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা সমান আমরা কি পাবো, নাম্বার অফ চার্জ বাই টাইম। তার কারণটা কি, সময়ের সাপেক্ষে কতটা চার্জ প্রবাহিত হয়েছে সেটাই তো প্রবাহ মাত্রা, তাই না? তাহলে কি বলবো, আধান বাই সময়। আধান বলতে কি, টোটাল নাম্বার অফ চার্জ। আধান বলতে কি, টোটাল নাম্বার অফ চার্জ। কারণ কি, আধানকে আমরা প্রকাশ করি কীভাবে, চার্জের মাধ্যমে, তাই না? তাহলে এই প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এটা তোমরা ক্লাস 9-এ শিখেছো ইউনিটে। কারণটা কি না, এসআই পদ্ধতিতে 3টে যে মূল একক ছিল আমরা দৈর্ঘ্য ভর সময় বলি, এছাড়াও আরও 4টে মূল একক, মোট 7টা মূল একক ছিল, তার মধ্যে একটা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা। ক্লিয়ার? তাহলে সেই প্রবাহ মাত্রাকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি, আই দ্বারা প্রকাশ করা হয়, আর আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সময়কে টি দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, যেটাকে আমরা বলছি কি প্রবাহ মাত্রা। ক্লিয়ার হয়েছে? এখন এই যে কিউটাকে আমরা কি বলতে পারি, কিউটাকে বলতে পারি, দেখো এখন কিউটাকে বলছি কি টোটাল আধান, ঠিক আছে, সাম অফ চার্জ। সেই সাম অফ চার্জটা কীভাবে, এখানে যেমন দেখো একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, 4টে 5টা 6টা এরকম এন নাম্বার অফ ইলেকট্রন গিয়েছে এই প্রবাহের মধ্যে দিয়ে। তাহলে এটাকে আমরা বলতে পারি এন ইনটু ই। ই কেন ই বললাম, কি একটি ইলেকট্রনের চার্জ, কারণ এটাই তো সর্বনিম্ন চার্জ যেটা ইলেকট্রন বহন করে থাকে। তাহলে এন ই বাই টি, যেখানে এন কি নাম্বার অফ ইলেকট্রন মুভিং ফ্রম এ টু বি অ্যান্ড ইটা কি সিঙ্গেল ইলেকট্রন চার্জ, ঠিক আছে? এখন এখান থেকে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু এন ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এখন এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহ মাত্রার যে একক, এটাকে আমরা বলে থাকি কি অ্যাম্পিয়ার। এটাকে কি বলে থাকি, অ্যাম্পিয়ার। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার জলের প্রবাহ ঘটলো, সে তো বুঝলাম, তাহলে হঠাৎ করে ইলেকট্রন এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যেতে চাইলো কেন? হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, এটা জাস্ট ফর কনভেনশনাল, মানে আমরা ধরে নিয়েছি জাস্ট, এটার কোনো ব্যাখ্যা বা সদুত্তর দেওয়া সম্ভব নয়। যেমন দেখো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিছু কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছি, এটাও ঠিক ধরে নেওয়া, অর্থাৎ চার্জের ফ্লো যেদিকে ঘটে তড়িৎ প্রবাহ ঠিক তার অপোজিট ডিরেকশানে ঘটে। তার মানে কি, এ থেকে বির দিকে যদি চার্জ যায় তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কি
বি থেকে এর দিকে। এটা হচ্ছে কনভেনশনাল, অর্থাৎ এটা আমরা জাস্ট ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে তড়িৎ প্রবাহ কি, যেদিকে ইলেকট্রনের প্রবাহ ঘটে ঠিক তার বিপরীত দিকে ঘটে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখান থেকে আরও একটা কথা তোমাদের বলে নেই। তাহলে এখান থেকে তোমাদের খুব স্বাভাবিক মনে হতেই পারে, একটু আগে দেখো আমি যে তড়িৎ প্রবাহ বা কারেন্ট চলতড়িৎ যেটা বললাম, তড়িতের প্রবাহ মাত্রা, তার দেখো ভ্যালু বের করেছি। অর্থাৎ একটা ম্যাগনিটিউড থাকছে Q/T, একটা ভ্যালু থাকছে, এবং তার পাশাপাশি আমরা এখান থেকে কি দেখলাম, তার একটা ডিরেকশান থাকছে B to A, তাই না? তাহলে খুব স্বাভাবিক তোমাদের মনে হতে পারে কারেন্ট কি ভেক্টর রাশি? না, কারেন্ট কিন্তু কোনো মতেই ভেক্টর রাশি নয়। কারেন্টকে সাধারণত আমরা সিম্পলিসিটির জন্য এটাকে স্কেলার রাশি হিসেবে গণনা করে থাকি বা গণ্য করে থাকি ফর দ্য সিম্পলিসিটি। অর্থাৎ কারেন্টের যাবতীয় যে সমস্যাগুলোকে সেটাকে জাস্ট ইজি করার জন্য আমরা এটাকে ভেক্টর রাশি করি না। তার কারণটা কি? ভেক্টর রাশি হবে কখন না, কেবলমাত্র তার যদি একটা নির্দিষ্ট ডিরেকশান থাকে। নাম্বার 2, ভেক্টরের বীজগাণিতিক নিয়ম, সাধারণ যে বীজগাণিতিক নিয়ম বাদ দিয়ে ভেক্টর যোগের যে নিয়ম, অর্থাৎ সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এই নিয়ম অনুযায়ী যদি সেই রাশিগুলোর যোগ হয় তাহলে আমরা তাকে কী বলবো? ভেক্টর রাশি। কিন্তু তড়িতের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের যোগ করি না। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো, ধরো এই বরাবর আমার, আচ্ছা আগেই বলেছি তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। ধরো এই বরাবর আমার 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তার বরাবর ধরো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে, এবং এই তার বরাবর, এই দিকের তার বরাবর ধরো 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই তার বরাবর মোট কত তড়িৎ, অর্থাৎ এদিক থেকে 10 অ্যাম্পিয়ার, এদিক থেকে 6 অ্যাম্পিয়ার, এদিক থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ ধরো এইখানে এই জায়গাটায় জাংশন পয়েন্টে এলো। এখন এই তারের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? খুব সিম্পল। কীভাবে না, আমরা কী করব না, এই সব কটার যোগ করে ফেলবো। অর্থাৎ 10 + 6 + 4 দ্যাট ইজ 20 অ্যাম্পিয়ার। যেমনটা ঠিক কল্পনা করে নাও, এইটার মধ্যে দিয়ে জল আসছে, এইটার মধ্যে দিয়ে জল আসছে, এটার মধ্যে দিয়েও জল আসছে, আর সেটার সাথে আরেকটা বড় পাইপ যোগ করে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই সব জল এই পাইপ দিয়েই যাবে, তাই না? যাবে তো নাকি? তাহলে এই যে আমরা যোগটা করলাম, এটা কেন করতে পারলাম? কারণ কারেন্ট ভেক্টর রাশি নয় বলে। যদি এ ভেক্টর রাশি হতো তাহলে কিন্তু সিম্পল বীজগাণিতিক নিয়ম অনুযায়ী আমরা এই যোগটা করতে পারতাম না। আর এই যোগ করতে পারছি বলেই আমরা বলতে পারি কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়। যদিও এর একটা ডিরেকশান রয়েছে, এই যে বললাম আগে আধান যাচ্ছে এদিক থেকে, কিন্তু কারেন্ট যাচ্ছে কি বি থেকে এর দিকে, আর এর একটা ম্যাগনিটিউড রয়েছে Q/T, তাই না? তাহলে এর মান এবং একটা অভিমুখ থাকলেও এই মানটাকে, এই অভিমুখটাকে কিন্তু আমরা ওই নির্দিষ্ট অভিমুখ বলতে পারছি না, এবং এই কারণেই কারেন্টকে কিন্তু ভেক্টর রাশি বলা হয় না। ক্লিয়ার হয়েছে? যাই হোক, চলে আসি সেই আসল প্রশ্নে। কী সেই প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই যে এ থেকে বির দিকে হঠাৎ করে এই ইলেকট্রিসিটি ফ্লো বা চার্জ ফ্লো হবে কেন? ঠিক আছে, এর জন্য খুব সহজ এক্সাম্পল দিচ্ছি আমি। তখন দেখো, জলের প্রবাহ কি হয় না, উচ্চতা থেকে নিম্ন উচ্চতা, এটা উচ্চ উচ্চতা, আচ্ছা, তাপের প্রবাহ কি হয় না, উষ্ণ, আচ্ছা উষ্ণ নয়, আমি বলছি কি উচ্চ উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণ বস্তুর দিকে। তাহলে এখানে দেখো ডিফারেন্সটা কি? ΔH, হাইট, অর্থাৎ উচ্চতার পার্থক্য। এখানে ডিফারেন্সটা কি? ΔT। তাহলে এই তড়িতের প্রবাহ এখানে কার ডিফারেন্সে ঘটে? এখানে আমরা একটা নতুন টার্ম পাবো, যেটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্য। বিভবের এই পার্থক্যের জন্যেই এই তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে কী করব? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তার মানে বুঝতেই পারছো, আমরা এই যে তিনটে ঘটনা বললাম, একটা হচ্ছে কি জলের প্রবাহ, 2 নম্বর কি তাপের প্রবাহ, 3 নম্বর কি তড়িতের প্রবাহ। তিনটির মধ্যেই একটা বেসিক ডিফারেন্স বা
সরি বেসিক কমন রয়েছে, একটা সাধারণ সাম্য রয়েছে, তাই না, বা একতা রয়েছে। কী সেই একতা? না, এরা প্রত্যেকেই একটা ডিফারেন্সের জন্য প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে জলটা প্রবাহিত হচ্ছে কি উচ্চতার ডিফারেন্সের জন্য, উচ্চতার পার্থক্যের জন্য। তাপ প্রবাহিত হচ্ছে কি উষ্ণতার পার্থক্যের জন্য। আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কি না বিভব প্রভেদের পার্থক্যের জন্য বা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি এই পোটেনশিয়াল বা কি এই পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভবটা কি? চলো জেনে নিই। তাহলে আমরা চলে এসেছি বিভব। বিভব বা যাকে আমরা বলছি পোটেনশিয়াল। পোটেনশিয়াল বিভব কি বলা হচ্ছে না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব প্রভেদ, ওই বিন্দুর বিভব। ক্লিয়ার হচ্ছে কী জিনিসটা? না, ধরে নাও এটা একটা তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে অসীম দূরত্ব, ইনফিনিটি ডিস্টেন্স। এখান থেকে একক ধনাত্মক আধানকে ধরলাম, এই পয়েন্টটা কি এ পয়েন্ট, এই পয়েন্টে, তাহলে একক ধনাত্মক আধান সেটা কি +1, ঠিক আছে? একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য ডব্লু, সেটাকেই আমরা বলছি কি না এই বিন্দুর বিভব বা পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? তাহলে এখন তোমাদের আর একটা প্রশ্ন আসতে পারে, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? খুব সহজ জিনিস, একদম জটিল জিনিস কিছু না। যেমন ধরো আমি যদি আমার হাত বাড়াই, তাহলে আমার হাতটা দেখো তোমাদেরকে ধরতে পারছে না, তার মানেটা কি? আমি এই যে হাত বাড়ালাম এই যে দূরত্ব পর্যন্ত, এটা হচ্ছে আমার সীমানা, যেখানে কি না আমি যে কোনো বস্তুকে ধরতে পারি। ঠিক একই রকমভাবে যদি একটা দণ্ডচুম্বক নেই, তাহলে দণ্ডচুম্বকের এই জায়গায় ধরো একটা পেরেক থাকলে সে আকর্ষণ করে, কিন্তু এই জায়গায় একটা পেরেক থাকলে সে কখনোই আকর্ষণ করবে না। তার মানে এই যে বরাবর ক্ষেত্রটা, এইটা হচ্ছে এই দণ্ডচুম্বকের ক্ষেত্র, যার মধ্যে এর আকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক একই রকমভাবে তড়িৎ ক্ষেত্র কি? যার মধ্যে তড়িতের প্রভাব থাকছে যে অঞ্চল জুড়ে, ঠিক আছে? সেই রকমই একটা ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটাকেই আমরা বলছি ওই বিন্দুর বিভব বা পোটেনশিয়াল। ক্লিয়ার? তাহলে ওই বিন্দুর বিভব বা পোটেনশিয়ালকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি, এই যে বিভব বা পোটেনশিয়ালকে। সেটা কি করে থাকি না W/Q। কিউটা কি? কিউটা হচ্ছে আধান। আচ্ছা, আমি কিউ, W/Q সেটা কি আধান। ক্লিয়ার? এখন কিউ ইকালস টু যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি? ভি ইকালস টু ডব্লু। অর্থাৎ এটাই হচ্ছে বিভবের ডেফিনেশান। অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যে কৃতকার্য করতে হবে সেটাকেই আমরা বলছি ওই বিন্দুর বিভব। ক্লিয়ার? এবারে আসছি, বিভব তো আমরা জেনে নিলাম, তাহলে পোটেনশিয়াল তো বুঝে নিলাম। এখন এই পোটেনশিয়ালের ডিফারেন্সের জন্য বিভবের পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ ঘটছে, সেটাও বুঝে নিলাম। এবার আসছি বিভবের একক। এই বিভবকে দুটো একক আমরা পাই, একটাকে সিজিএস একক বলছে, যেটাকে বলা হচ্ছে ESU, বা আমরা বলে থাকি স্ট্যাট কুলম, ESU না, স্ট্যাট ভোল্ট, কুলম নয়, ভোল্ট। আর এসআই পদ্ধতি, এবং এটাকেই আমরা বলছি ব্যবহারিক একক, সেটাকেই আমরা বলছি কি ভোল্ট। আর VOLT, এই ভোল্ট থেকেই এই ভিটা আমরা পেয়েছি, অর্থাৎ ভি দ্বারা আমরা বিভবকে চিহ্নিত করে থাকি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এসআই পদ্ধতিতে ব্যবহারের একক হলো কি ভোল্ট, আর সিজিএস পদ্ধতিতে একক কি স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে একক পেলাম। এবারে আসবো বিভব প্রভেদের মাত্রা। দেখো একটু আগেই আমরা বিভব প্রভেদ সমান ভি সমান কি লিখেছি? W/Q, তাই না? W/Q। তাহলে
বিভব প্রভেদের যে মাত্রা, তাহলে ভি এর মাত্রা সমান আমরা লিখতে পারি কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। তাহলে কার্যের মাত্রা আমরা কি জানি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখন আধান সমান আমরা দেখো একটু আগে কি পেয়েছিলাম, আধান সমান পেয়েছিলাম আই সমান কিউ বাই টি, যেটাকে আমরা বলছি কি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, বা চলতড়িৎ না, যেটাকে আমরা বলেছিলাম কি তড়িৎ প্রবাহ মাত্রা, তাই না? তাহলে এখান থেকে কি পাই, কিউ ইকুয়ালস টু কি আই ইন্টু টি। তাহলে আই হচ্ছে প্রবাহ মাত্রার একক, টি মানে কি সময়ের একক। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেয়ে যেতে পারি এম এল স্কোয়ার আই ইনভার্স ইন্টু টি টু দি পাওয়ার -3। তাহলে এটাই হলো বিভব বা পোটেনশিয়ালের মাত্রা। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? আচ্ছা, এরপরে যাব আমরা, তাহলে পোটেনশিয়াল পেলাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাও জানবো, বিভব পার্থক্য বুঝবো। তাহলে বিভব পার্থক্য কাকে বলছে, তাহলে বিভব বুঝে গেছি যখন, বিভব পার্থক্য বোঝাটা আর কোনো ব্যাপার নয়। বিভব পার্থক্য বা যাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলা হচ্ছে না, ধরো এই যে তড়িৎ ক্ষেত্র আমরা নিয়েছিলাম না, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট, ধরো এ পয়েন্ট আর ধরলাম আমি একটা বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটাকেই আমরা বলছি কি আবার বিভব পার্থক্য। ওখানে বলেছিলাম কি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য হয় সেটাকে বলে বিভব। আর বিভব পার্থক্য কাকে বলছে না, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই ধরলাম এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধান এ থেকে বিতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হবে সেটাকেই আমরা বলছি কি বিভব প্রভেদ। ওই তড়িৎ ক্ষেত্রের বিভব প্রভেদ। এই বিভব প্রভেদকে আমরা যদি বলি ডেল ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস বিবি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা বলে থাকি কৃতকার্য বাই কিউ। যখন কিউ ইকুয়ালস টু 1 তখন বিভব প্রভেদ সমান কি ডব্লু, কৃতকার্যের সাথে সমান হবে, তাই না? অর্থাৎ এই হচ্ছে সেই ফর্মুলা যেখান থেকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স গণনা করে থাকি, ক্যালকুলেট করে থাকি। ক্লিয়ার আছে? তাহলে বুঝতেই পারছো তড়িতের প্রবাহ তাহলে আমাদের কাছে আর অধরা নেই। তড়িতের প্রবাহ তাহলে কি পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যেই তড়িৎ প্রবাহিত হয়। ক্লিয়ার আছে? কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিসের জন্য তৈরি হয়েছে, ডিউ টু চার্জ, আধানের জন্য তৈরি হয়েছে। ক্লিয়ার? আর এই বিভবটাকে আমরা সহজভাবে দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে বলা হয় হাই পোটেনশিয়াল, একটাকে বলা হয় লো পোটেনশিয়াল, অর্থাৎ উচ্চ বিভব নিম্ন বিভব। ক্লিয়ার আছে? সাধারণত আমরা বলি, যেমন দেখো জলের প্রবাহ ঘটেছিল কি উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা, জলের প্রবাহ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে, তাপের প্রবাহ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে। ঠিক একই রকমভাবে পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রেও আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের প্রবাহ দেখতে পাবো। তার মানে কি চার্জ ফ্লো কি জাস্ট অপোজিট ডিরেকশান, তাই না? তার কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি ইলেকট্রনের প্রবাহ যেদিক থেকে ঘটে তড়িতের প্রবাহ ঠিক তার বিপরীত দিক থেকে ঘটে। দেখো এখানে আমরা একটু গুছিয়ে নিয়েছি, সেটা কি, তাহলে আমরা পেলাম তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি, তার একক কি ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। আধান যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি তার ব্যবহারিক একক কি কুলম, অবশ্যই এটাই একটা এসআই একক। এবং বিভব যাকে ভি দ্বারা প্রকাশ করছি তার ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, এবং এটাই এর এসআই একক। এবং দুটো ইকুয়েশন পেয়েছি, একটাকে বলছি কি বিভব সমান ডব্লিউ কৃতকার্য বাই কিউ, আর একটা পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা কিউ বাই টি, বা এটাকে আমরা আর একটা ফর্মে লিখেছিলাম এন ইন্টু ই বাই টি। এখানে এন কি নাম্বার অফ ইলেকট্রন ফ্লো, আর ইটা কি এক একটা ইলেকট্রনের চার্জ। যদি সিজিএস পদ্ধতিতে হয় তাহলে 4.8 × 10⁻⁻10 ESU, আর যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে কত
1.6 × 10⁻⁹ কুলম। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমাদের কিছু আমি হোম টাস্ক দিচ্ছি ডিসক্রিপশান বক্সে, তোমরা কিন্তু অবশ্যই সেটা করবে।